যান্ত্রিক ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট গণনা স্থগিত। ভিপি ও জিএস প্রার্থীদের সাথে প্রশাসনের বৈঠক চলছে। তারেক রহমানের সাথে মাইকেল মিলারের বৈঠক। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ ইইউ এর, সহযোগিতার আশ্বাস। হাদি হত্যায় পলাতক আসামি ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি। নির্দেশদাতা যুবলীগ নেতা বাপ্পি। প্রশাসন ও গোয়েন্দা সংস্থার লোকেরা কেবলা বানিয়ে ফেলেছে একটি পার্টি অফিসকে। অভিযোগ এনসিপির। ইসি কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান কমিশনার সানাউল্লাহর। মুস্তাফিজ ইস্যুতে দুদেশের টানাপোড়েনের প্রভাব পড়বে না অর্থনীতিতে, আশা উপদেষ্টাদের। নিজেদের ফাঁদে ভারত, বিকল্প ভেন্যু বাংলাদেশের জন্য সমাধান, অভিমত বিশ্লেষকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। কারিগরি ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন জানায়, উদ্ভূত পরিস্থিতিতে সকল ভিপি ও জিএস প্রার্থীদের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশনের পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে। আজ সকাল 9টায় শুরু হয়ে বেলা 3টা পর্যন্ত জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয় 39টি কেন্দ্রের 178টি বুথে। তবে নির্ধারিত সময়ের পরও বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এসব ভোটাররাও ভোট দিয়েছেন। নির্বাচনে ভোট পড়েছে প্রায় 65%। সব কেন্দ্রের ভোট শেষ হওয়ার পর ব্যালট বাক্স নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের জন্য 21টি পদে 157 জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের 13টি পদে 33 জন সহ মোট 34টি পদের বিপরীতে 190 জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এর আগে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের ভোট হয় শান্তিপূর্ণ পরিবেশে। ভোট শেষে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ছাত্রদল ও শিবির সমর্থিত উভয় প্যানেল। কেফায়েত শাকিলের প্রতিবেদন। প্রতিষ্ঠার 21 বছর পর প্রথম জকসু নির্বাচন, তাই শিক্ষার্থীদের উচ্ছ্বাসটা একটু বেশি। কারো কারোর জন্য ছিল এটি জীবনের প্রথম নির্বাচন, তাই ভোটাধিকার প্রয়োগ করেই সেলফিতে মেতেছেন অনেকে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ ছিল সবার মুখে। 16,500 ভোটারের জকসু নির্বাচনে 4টি প্যানেলের হয়ে 21টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 157 জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী ছাত্রাবাসের হল সংসদে 13টি পদে লড়েছেন 33 জন। সকালে নিজের ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জাবিয়ান প্যানেল ও ছাত্র শিবির সমর্থিত অদম্য জাবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী। আমাদের কোনো ব্যক্তি ক্যারিয়ার না, তো সেই জায়গা থেকে আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে যে জিতবে, যেই প্যানেল, যেই প্রার্থী যেই জিতবে, জিতে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তাকে নিয়েই আগামী দিনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পথ চলা আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে এত অনিয়মের পরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কালো টাকার বিরুদ্ধে, যারা পেশি শক্তির ক্ষমতা দেখিয়েছে তাদের বিরুদ্ধে, যারা কোটি কোটি টাকা খরচ করে এই জকসু নির্বাচনটিকে একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন বা একটি সিটি কর্পোরেশন নির্বাচনের পর্যায়ে নামিয়ে এনেছে, তাদের বিপক্ষে শিক্ষার্থীরা তাদের রায় এবং ম্যান্ডেট দিবে। তবে দুপুরের পর প্রেস ব্রিফিং করে ছাত্রদল ও শিবিরের পক্ষ নিয়ে পাল্টাপাল্টি ব্রিফিংয়ে নানান অভিযোগ তুলে ধরেন শিক্ষকদের দুই পক্ষ। আর শিক্ষকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্রশক্তি। এটা আমাদের জন্য বহুল কাঙ্ক্ষিত একটি দিন। আজকে আমাদের কাঙ্ক্ষিত জকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে নির্বাচন কমিশন যতটুকু দালালি করা যায় ততটুকুই দালালি করছে। এর চেয়ে বেশি দালালি করা উদাহরণ কোন নির্বাচন কমিশনের নাই। জকসু নির্বাচন কমিশন জানিয়েছে, এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রায় 65% ভোট কাস্ট হয়েছে এবং একমাত্র হল সংসদে ভোট কাস্ট হয়েছে প্রায় 77%। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিপুল সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত আগামী নির্বাচনে আরও বেশি গ্রহণযোগ্য হবে বলে মনে করছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক শেষে এমনটি জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে দলের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন তারেক রহমান। আরও জানাচ্ছেন সৈকত সাদিক।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে যাচ্ছে সংস্থাটি। মঙ্গলবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় তারা। এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে, এটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে অধিকতর সহযোগিতা করবে তারা। নির্বাচন ও দেশের উন্নয়নে ইউ প্রতিনিধিদের কাছে সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। ইউরোপিয়ান ইউনিয়নের যে বাংলাদেশের উন্নয়নে যে অংশগ্রহণ এবং অবদান, উনি তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদেরকে। নির্বাচন ও দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে ব্যস্ত সময় পার করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গুলশান কার্যালয়ে ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। এখানে নির্বাচনের কোনো বিষয় এখানে নাই, সংগঠন অ্যাবসলিউটলি সংগঠনকে শক্তিশালী করার জন্য চলমান যে আলোচনা, সেগুলো আলোচনা এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমান আমাদের কী করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত 7 দিনের শোকের শেষ দিনে অনেকে গুলশান কার্যালয়ে আসেন সমবেদনা জানাতে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়, জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নেয় হত্যা করা হয় হাদিকে। পলাতক আসামি ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ডিবি। আরও বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার। ঘটনার 25 দিন পর হাদি হত্যা মামলায় 17 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় ডিবি পুলিশ। আসামিদের মধ্যে সন্দেহভাজন মূল ঘাতক ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান সহ পলাতক রয়েছে 5 জন। যার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ ইসলাম, মুক্তি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120 বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা করা হয় হাদিকে দাবি করে গোয়েন্দারা বলেন, নির্দেশদাতা হিসেবে পেয়েছেন যুবলীগ নেতা তাইজুল ইসলাম বাপ্পির নাম। বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে তার সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। আপনারা জানেন, ভিকটিমকে গুলি করা যার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। তবে মূল সন্দেহভাজন ফয়সাল ও তার সহযোগী আলমগীরের অবস্থান শনাক্তে কাজ করছেন গোয়েন্দারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
নির্বাচনের বিষয়ে যারা এখনও সন্দেহ সংশয় ছড়াচ্ছে তাদের নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পোস্টাল ব্যালটের মাধ্যমে নিবন্ধন সোমবার শেষ হয়েছে। এতে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। 15,33,682 জন নিবন্ধন করেছেন। এর মধ্যে 7,41,000 দেশের ভেতরে। বিষয়টিকে ঐতিহাসিক বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ও গণভোটের প্রচারণার জন্য ভোটের গাড়ি অভূতপূর্ব সাড়া পেয়েছে। বর্তমানে 10টি গাড়ি অংশ নিলেও তা বাড়িয়ে 30টি করা হয়েছে। দ্বিতীয় ধাপে প্রচারণা 9 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 31 জানুয়ারি পর্যন্ত। শফিকুল আলম জানান, দেশের ইতিহাস সবচেয়ে বড় 3টি ইভেন্ট ওসমান হাদির জানাজা, তারেক রহমানের দেশে আসা এবং বেগম খালেদা জিয়ার জানাজা। এর মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে সরকারের আত্মবিশ্বাস বেড়েছে। যশোরে রানা প্রতাপ বৈরাগী চরমপন্থী রাজনীতির অভ্যন্তরীণ শিকার, এটাকে সাংবাদিক ও ধর্মীয়ভাবে প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন প্রেস সচিব। আমরা দেখছি তো আমাদের তাদের প্রোফাইলগুলো খুবই ক্লিয়ার। তারা আগে কি, তাদের রোল কি ছিল, তারা কেন কনফিউশন ছড়াচ্ছেন। নির্বাচনের 37 দিন বাকি আছে। আমরা মনে করি আমরা খুবই ভালোভাবে প্রিপেয়ার্ড আছি। আরও এই মধ্যে আপনারা জানেন যে আমি বলবো যে আমাদের সিকিউরিটি ফোর্সেস, পুলিশ, মিলিটারি, বিজিবি, তাদের এখন কনফিডেন্স লেভেল আরও একটু বেটার অবস্থায় আছে। কারণ আপনারা জানেন তারা পরপর তিনটা বড় ইভেন্ট, বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট হয়নি। জুলাই বিপ্লবের সময় থানা থেকে লুট হওয়া 15% অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি, যেগুলো ভোটের আগে উদ্ধার করা জরুরি মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার একথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, হারিয়ে যাওয়া এসব গোলাবারুদ উদ্ধার করা গেলে মানুষের মধ্যে নির্বাচনী আস্থা ফিরবে। নির্বাচনের সময় কোনো দল বা গোষ্ঠী অপকর্ম যাতে করতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ় থাকার নির্দেশনাও দেন তিনি। নির্বাচনী কর্মকর্তাদের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়ে এই কমিশনার বলেছেন, কোনো কাজে পক্ষপাতিত্ব করা যাবে না। আইনের অধীনে থেকে কাজ করতে হবে যাতে নির্বাচনের উৎসব আমেজ অব্যাহত থাকে। এবারে আইনে পরিবর্তন এনে এখানে অ্যাডজুডিকেশনের দায়িত্বটাও দেয়া হয়েছে। এটি একটি বিচারিক কমিটি, যুগ্ম জেলা জজ বা যুগ্ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই টিমটা কাজ করে থাকে। তার মানে তারা তদন্তও করতে পারবে। এই তদন্ত তারা কোনগুলো করবে? তারা সুও মোটো তদন্ত করতে পারে, তাদের কাছে কোনো রিপোর্ট হলে পারে সেটা দিয়ে তদন্ত করতে পারে, নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার কর্তৃক প্রেরিত কোনো বিষয়েও তদন্ত করতে পারে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে এনসিপি। সিইসির সাথে বৈঠক শেষে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা একটা পার্টি অফিসকে কেবলা বানিয়ে ফেলেছে। দেশে আরেকটি পাতানো নির্বাচনের দিকে গেলে জুলাই গণ অভ্যুত্থানের মতো আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের 2 দিনে মোট আবেদন জমা পড়েছে 164টি। নির্বাচন ভবনে সকাল থেকেই আসতে থাকেন যাচাই বাছাইয়ে বাদ পড়া সম্ভাব্য প্রার্থীরা। বিস্তারিত আসমা আক্তার, নূপুরের রিপোর্টে। জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে ইসিতে মোট 122টি আবেদন জমা পড়েছে। 2 দিনে মোট আপিলের সংখ্যা 164টি। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও নির্বাচনী পরিবেশ ও নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশনের সমালোচনা করেন প্রার্থীরা। 100% ভোটারের সইয়ের বিষয়টি অযৌক্তিক বলে দাবি তাদের। 2-3-4টে মামলার এখনো ক্লিয়ারেন্স পাইনি, সেগুলোরও হয়ে যাচ্ছে, বৈধ হয়ে যাচ্ছে। অথচ আমি যেমন আমার কথাই বলছি যে আমার সনদপত্রের কপিটা দেওয়া হয়নি, শিক্ষা সনদের, এবং দলীয় প্যাডে অঙ্গীকারনামা দেওয়া হয়েছে, কিন্তু সেটার কি ত্রুটি ওনারা মনে করেছেন এটাকে স্থগিত রাখলেও পারতেন। আমার এখানে যায় 6 জনের ভুল পাইছে, তার মধ্যে 2 জনের ঠিকানা পায়নি, অথচ আমি দেখেছি তাদের ঠিকানা আছে, বাস্তবে তারা বসবাস করতেছে সেই এলাকায়। তাহলে তারাও তো ভুল করছে। তাহলে আমাদের তো 4100 মানুষের সাক্ষর নিতে যায়, 2-1টা ছোটোখাটো ভুল তারা ইগনোর করতে পারতো। এদিন বিকেলে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আসিফ মাহমুদ। অভিযোগ করেন, মনোনয়ন যাচাই বাছাইয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব চলছে বলেও অভিযোগ তার। এটা আমরা মনে করি যে স্পষ্টভাবেই একটি নির্দিষ্ট দলের প্রতি, একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসনের এক ধরনের একতরফা এবং পক্ষপাতিত্বের পরিচয় আমরা দেখেছি। বাংলাদেশের জনগণ যারা তাদের রায় প্রকাশ করবেন আগামী 12 ফেব্রুয়ারি, তাদের জন্য একটা আশঙ্কার বিষয়, শঙ্কার বিষয় যে এই নির্বাচনটা কি সুষ্ঠু, নিরপেক্ষ এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সম্পন্ন হবে, নাকি প্রশাসনের যেই বিগত 3টা নির্বাচনে আমরা দেখে এসেছি প্রশাসনের এক ধরনের পক্ষপাতিত্ব, একতরফা আচরণ, ব্যালট পূরণ করে রাতের ভোট, এই ধরনের একটা ব্যবস্থার মধ্য দিয়ে, একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে নির্বাচনটা হয়ে যাবে, এ ধরনের একটা শঙ্কা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছে। একটি দলের প্রধানের সাথে প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাক্ষাতের সমালোচনাও করেন এনসিপির এই মুখপাত্র। একতরফা কোনো একটা নির্বাচন আয়োজনের দিকে নিয়ে যাচ্ছেন, যেটা আমরা ইতিপূর্বেই শঙ্কা প্রকাশ করেছি যে একটা পার্টির পলিটিক্যাল অফিসের দিকে আমরা দেখছি যে নিয়ম বহির্ভূতভাবে অনেক সরকারি কর্মকর্তারা এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা যাওয়া শুরু করেছেন। তো এই বিষয়গুলো যদি এভাবেই চলতে থাকে এবং আমরা যদি দেখি বাংলাদেশে আরও একটি পাতানো নির্বাচনের প্লট সাজানো হচ্ছে, তাহলে অবশ্যই তখন আমাদেরকে রাজপথ বেছে নিতে হবে। এদিন সিএসির সাথে সাক্ষাৎ করতে আসে ইসলামী আন্দোলনের একটি প্রতিনিধি দল। মিডিয়া ও প্রশাসন সহ সবাই আবারও একটি দলের দিকে ঝুঁকছে বলে অভিযোগ দলটির নেতাদের। খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, এই জন্য আমরাও শোকাহত, কিন্তু এটা নিয়ে আজকে বাড়াবাড়ি হচ্ছে। এটাকে ইস্যু করে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইভেনকি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও যে জাতীয় শোক দিবস ঘোষণা হয়েছে 3 দিন। এখন এটা নিয়ে যদি মাসের পর মাস শোক পালন করা হয়, এখন নির্বাচনের এই সময়ে, এটাও তো একটা আমি মনে করি যে বাড়াবাড়ি। মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 9 জানুয়ারি পর্যন্ত। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর 7 দিন পরও রাজধানীর জিয়া উদ্যানে তার কবর জিয়ারতে সাধারণ মানুষের ঢল। প্রচণ্ড শীত উপেক্ষা করেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত এই উপস্থিতি চোখে পড়ার মতো। পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকেও সর্বস্তরের মানুষ ছুটে যাচ্ছে জিয়া উদ্যানে। মোবাশ্বের আহমদের রিপোর্টে বিস্তারিত। বেগম খালেদা জিয়া প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও নিজ দলকে ঐক্যবদ্ধ রাখতে আজীবন শক্ত হাতে নেতৃত্ব দেন তিনি। বিনামূল্যে নারী শিক্ষা ও তাদের ক্ষমতায়নে তার বিপ্লবী ভূমিকা ছুঁয়েছিল প্রান্তিক মানুষের মন। আর তাই বেগম জিয়ার প্রয়াণে এখনও ব্যথিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টানা 1 সপ্তাহ ধরে দূর দূরান্ত থেকে রাজধানীর জিয়া উদ্যানে আসা হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা আর ফুলের শ্রদ্ধায় সিক্ত বেগম জিয়ার সমাধিস্থল। আমার বড় মেয়েকে ডাক্তার দেখাতে আসছিলাম পিজিতে, ঠিক আছে, তো ওখানে ডাক্তার দেখানো শেষ করে তারপরে আমার ওয়াইফ বললো যে ঠিক আছে আমরা আসছি, তাহলে খালেদা জিয়ার কবরটা আমরা একটু জিয়ারত করে যাই। ওনার মারাতে হঠাৎ করে আমরা অনেক শোক পাইছি, এখন ওনার কবর জিয়ারত করতে আসছি। খালেদা জিয়া মারা গেছে, আবেগে আসছি, বলতে পারি না, মানে মনটা অন্যরকম। দোয়া করি আর খালেদার কাছে দোয়া করি। খালেদা জিয়ার কবরটা একটু জিয়ারত করবো, দেখার লাগা তো সময় পাই না, যেমন আজকে পাইছি, এজন্য নোয়াখালী হাতিয়ার থেকে আসছি। রাজনীতির সাথে জড়িত নয় কিন্তু বিএনপি সমর্থন করেন এমন অনেকের পাশাপাশি কবর জিয়ারত করে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরাও। এসেছিলেন ক্রীড়াঙ্গনের মানুষেরাও। আমাদের মহরণ স্পোর্টিং ক্লাবের তরফ থেকে আমরা সব যতগুলো খেলোয়াড় ছিলাম, ফুটবল, ক্রিকেট, সবাই একত্রে এসে ওনাকে শ্রদ্ধা জানিয়ে গেলাম। তো ওটা ওনার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলা ওনাকে বেস্ট নসিব করুক। এই মহান নেত্রীকে আমরা হারিয়েছি, এটা আমাদের এই শোক আমাদেরকে বয়ে চলতে হবে। ফাতিহা পাঠ সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন তারা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। মৃত্যুর 1 সপ্তাহ পরও বেগম খালেদা জিয়াকে পরম শ্রদ্ধায় স্মরণ করছে হাজারো মানুষ। শোক সভা থেকে শুরু করে শোক বই, সবখানেই স্মৃতির ঠিকানা এখনও খালেদা জিয়া। অকৃত্রিম শ্রদ্ধার এই তালিকায় প্রতিদিনই যুক্ত হচ্ছে রাজনৈতিক বৃত্তের বাইরের শত শত মানুষ। শোক বইয়ের কলম ধরেও মনের কথা গুছিয়ে লিখতে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেকে।
এটা কি শুধু মৃত্যুজনিত শোক নাকি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের মূল্যায়ন, যার আড়ালে লুকিয়ে আছে অল্পভাষী পরিচয় বা কাউকে কটূক্তি না করার শিষ্টাচার? নাকি মনে পড়ছে কারাগারের দেয়ালবন্দি অসুস্থ খালেদার প্রতি সহানুভূতি বা আজীবন আপোষহীন থাকার গল্পকথা? তার সমাধির পাশে গিয়ে কেন অজান্তেই ভিজে উঠেছে চোখের কোণ? সেই বিশ্লেষণ তুলে ধরছেন জিয়াউল হক সবুজ। লাখো মানুষের মহাসমুদ্র থেকে গেল বুধবার চিরবিদায় নেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বা 3 বারের সরকার প্রধানের পরিচয় ছাপিয়ে সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থায়ী জায়গা করে নেন তিনি। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই শায়িত মহিয়সী এই দেশনেত্রীকে শ্রদ্ধা জানাতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য নেতাকর্মী, যেই তালিকায় আছেন সাধারণ মানুষও, যারা নীরবে বেগম জিয়ার জন্য দোয়া করার পাশাপাশি ছুঁয়ে দেখছেন স্মৃতির জায়গাটাও। শুধু কবরে নয়, বেগম জিয়ার জন্য খোলা শোক বইয়ের পাতায় একের পর এক স্বাক্ষরে কেউ লিখছেন দীর্ঘ স্মৃতিচারণ, কেউ বা মাত্র কয়েকটি শব্দেই প্রকাশ করেছেন তার অনুভূতি। যেই তালিকায় আছেন বিভিন্ন দেশের সরকার প্রধানের শ্রদ্ধা, যা ধীর কলমে লিখেছেন রাষ্ট্রদূতরাও। এখানে কোনো স্লোগান নেই, নেই কোনো উত্তপ্ত রাজনৈতিক বক্তব্য, আছে কেবল কাঁপা হাতে লেখা কিছু শব্দ, যা শোক বইয়ের পাতায় টিকে থাকবে যুগের পর যুগ। কিন্তু কি কারণে সাধারণ মানুষ আজও স্মরণ করছে বেগম খালেদা জিয়াকে? এর আড়ালে কি লুকিয়ে আছে তার মাথা নত না করার গল্প, নাকি তার রাজনৈতিক জীবনের দীর্ঘ ত্যাগের হিসাব নিকাশি আজ বেশি করে মনে পড়ছে অনেকের? খালেদা জিয়াকে আমরা অনেক ভালোবাসি, এই জন্যে কবর জিয়ারত করার জন্য আমরা কুমিল্লা থেকে এসেছি। মৃত্যু হওয়ার পরে জানাজায় আসে শরীক হতে পারি না, এই জন্য ইচ্ছা ছিল যে আমি আমার ফ্যামিলি নিয়ে আসবো, আসে দেখে যাব, কবর জিয়ারত করে যাব। উনি এমনই একটা নেত্রী ছিল যে ওনাকে পুরা পৃথিবীর মানুষ ভোলার কথা না। বড় ছেলে তারেক রহমানের 1.5 দশকের নির্বাসনে চিন্তিত খালেদা জিয়াকে সবচেয়ে বেশি পোড়ায় চোখের সামনে ছোট ছেলে আরাফাত রহমান কোকর চলে যাওয়া। স্বৈরাচারী হাসিনার ইশারায় মইনুল রোডের বসতভিটা ছাড়তে বাধ্য হওয়ার কান্না জড়িত সেই মুখটাও কি মনে করিয়ে দিচ্ছে হার না মানা খালেদা জিয়ার অসহায় মুখ? ঠুনকো অজুহাতে দীর্ঘ কারাবাস বা ঘরবন্দি খালেদার এভার কেয়ারে যাওয়ার জীর্ণ শীর্ণ মুখটাও কি তাড়িয়ে ফিরছে মানুষকে? নাকি 23টি আসনে নির্বাচন করেও একটানা জয়ী হবার সাফল্যে গর্বিত মুখটাও ভেসে উঠছে অনেকের সামনে? কোন নির্বাচনে প্রার্থী হয়ে আজ পর্যন্ত আমি পরাজিত হইনি। চরম দুঃসময়েও দেশের মাটি আঁকড়ে দেশেই পড়েছিলেন বেগম খালেদা জিয়া। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। হয়তো সে কারণেই দল নিরপেক্ষ বিশ্লেষকরাও বলছেন তার চলে যাওয়া শুধু মৃত্যুজনিত শোক নয়, সমগ্র জীবনের এক মূল্যায়ন, যেখানে রাজনীতিকেও ছাড়িয়ে গেছে বেগম জিয়ার ব্যক্তিত্ব। সময়কে থামানো না গেলেও কিছু মৃত্যু ইতিহাসকে থামিয়ে দেয়, রচনা করে নতুন অধ্যায়, মানুষকে চিন্তা করতে বাধ্য করে নতুন করে। ঠিক তেমনই এক প্রস্থান দেশের রাজনীতির বর্ণাঢ্য অধ্যায় বেগম খালেদা জিয়ার, যার বিদায়ে দল মত ধর্মের অগণিত মানুষ আবারও মিলেছিল এক মোহনায়। যা দেখেই হয়তো বেগম জিয়া গৌরবে বিদায় নিয়েছেন অনন্তের পথে। দায়িত্বের উত্তরাধিকার দিয়ে যেই যাত্রা শুরু বেগম খালেদা জিয়ার, দেশ গড়ার সেই গুরুদায়িত্ব দিয়ে গেছেন তাঁরই যোগ্য উত্তরসূরি সহ কোটি জনতার হাতে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে শুরুটা করেছে ভারত, বাংলাদেশ শুধু তার প্রতিক্রিয়া জানিয়েছে। এই ঘটনায় প্রতিবাদ এমনই হওয়া উচিত।
জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের আশা, এই ঘটনায় ভারতের শুভ বুদ্ধির উদয় হবে। দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন, দেশে জ্বালানির কোনো সংকট নেই। এরপরেও কারসাজির মাধ্যমে গ্যাস সিলিন্ডারের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। পাইকারি ও খুচরা বিক্রেতারা এই সিন্ডিকেট করেছে বলেও মনে করেন তিনি। তবে যারা অযৌক্তিকভাবে বেশি দরে সিলিন্ডার বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়টি স্বীকার করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আইপিএল এর সম্প্রচার বন্ধ প্রসঙ্গে দুই উপদেষ্টা বলেন, এই ইস্যুতে ভারত যা করেছে তারই প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ। ওরা হঠাৎ করে একজন প্লেয়ারকে ইস্যু করলো, এটা তো নর্মাল সেন্সে একটা ভালো প্লেয়ার, এমন না যেটা দয়া দাক্ষিণ্য করে নিয়েছে তার দল। ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার, সবাই স্বীকার করে, তারাও স্বীকার করে, এই জন্য তারা বলে তাকে যেতে দেবে। এবং বাংলাদেশের যে রেসপন্স এটা কমপ্লিটলি রোবাস এবং এইটাই অ্যাপ্রোপ্রিয়েট। এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে তার একটা রিয়াকশন হবে। নিউটনের ল, যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক আমাদের বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো। এলপিজি গ্যাস তো আমদানি করে বটলিং করা হয়, যে অস্বাভাবিক যে হয়েছে এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে। এদিকে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে নিজেদের ফাঁদে পা দিয়েছে ভারত। টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে বেকায়দায় ভারতের ক্রিকেট বোর্ড। আলোচনার দরজা ভারত সরকারই বন্ধ করেছে বলে মন্তব্য ক্রীড়া বিশ্লেষকদের। ভেন্যু পরিবর্তনে কোনো বাধা দেখছেন না তারা। মনির হোসেন খানের রিপোর্ট। মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ, ভারত সহ বিশ্বজুড়ে নিন্দার ঝড়। নিরাপত্তার ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বিসিবি। যদিও ভেন্যু পরিবর্তন কিংবা বাতিলের নজির ক্রিকেট ইতিহাসে নতুন নয়, এর আগেও ঘটেছে বহুবার। গত টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তানে যেতে না চাওয়ায় হয়েছে পাক দুবাই হাইব্রিড মডেলের বিশ্বকাপ। এবার পাকিস্তান ভারতে খেলতে না চাওয়ায় হতে যাচ্ছে ভারত শ্রীলঙ্কা হাইব্রিড মডেল। তাই বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে তেমন কোনো বাধা দেখছেন না ক্রীড়া সাংবাদিকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটি নিয়েছে যে ভারতের মাটিতে তারা বিশ্বকাপ খেলতে যাবে না এবং বিকল্প ভেন্যু হিসাবে কিন্তু শ্রীলঙ্কার রয়েছে, তো সেই কারণে তারা সেই মেইল করেছে আইসিসির কাছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আইসিসি সেটা মেনে নেবে। আইসিসিতে এই রেফারেন্স আছে, কোনো দল যদি সিকিউরিটি মেজার্সে স্যাটিসফাইড না হয়ে বা ঝুঁকিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থার কারণে ভেন্যু বদল করতে চায় বা দেশ বদল করতে চায়, ডেফিনেটলি তারা দে হ্যাভ এভরি রাইট। এবং আইসিসিরও এটা অতীতে এই দাবি মেনে নেওয়ার নজির আছে। বাংলাদেশের এই ভেন্যু শিফট করে শ্রীলঙ্কাতেই নিয়ে যাওয়া উচিত। প্রতিবার নিরাপত্তার অজুহাত দেয় অংশগ্রহণকারী দলগুলো। এবার নিরাপত্তার অজুহাত স্বয়ং আয়োজকদের থেকেই এসেছে। যেখানে একজন খেলোয়াড়ের নিরাপত্তা নেই, সেখানে পুরো দল কিভাবে নিরাপদ? বিসিবির এই প্রশ্ন যুক্তিযুক্ত মনে হয়েছে ক্রীড়া বিশেষজ্ঞদের কাছে। এখানে তো কোনো গায়ের জোরের কিছু নাই। বাংলাদেশ একটা যুক্তিযুক্ত দাবি তুলেছে যে ভারতে আমাদের একজন মাত্র প্লেয়ারকে খেলতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি ঝুঁকিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থার কারণে। সেখানে পুরো বাংলাদেশ দলকে কি করে ভারত নিরাপত্তা দিতে পারে? আপনি মুস্তাফিজের নিরাপত্তা যদি দিতে না পারেন তাহলে পুরো বাংলাদেশ দলকে নিরাপত্তা কিভাবে দিবেন? আরেকটু ব্যাখ্যা যাই যে পুরো বাংলাদেশ দলের সঙ্গে কিন্তু আপনি 100 জনের মতো সাংবাদিক থাকেন আর সমর্থকরা আরও বেশি সমর্থকরা থাকেন। তো তারা এই মুহূর্তে ভারতে যদি মুস্তাফিজকে নিরাপত্তা না দিতে পারে তাহলে এত বড় একটা বাঞ্চ অফ সমর্থক এবং সাংবাদিক ক্রিকেট দলকে কিভাবে সমর্থন দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড? জল এতদূর গড়াতো না, এই সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই হতে পারত। তবে সেই সুযোগ রাখেনি ভারত সরকার। সমাধানের দায়টাও তাই তাদেরই। আমাদের ক্রিকেট বোর্ড, আমাদের ভারতীয় যে ক্রিকেট বোর্ড রয়েছে তাদের সাথে কথা বলে আলোচনা করে কিভাবে এটাকে দ্রুত সমাধান করা যায়। কারণ আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়। কারণ আপনার একটি ধর্মকে ব্যবহার করে একজন খেলোয়াড়কে রিলিজ করে দেওয়া, এটা আমার কোনোভাবে এটা আমি মেনে নিতে পারছি না, এটা কখনো হতে পারে না। পুরো সমস্যাটা তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আরেকটু যদি ব্যাখ্যা যায় পিছনে যায় তাহলে ভারত সরকার। এবং ভারত সরকার যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তটাই বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ড সেটা আপনার পাঠিয়ে দিয়েছে কেকেআরের কাছে। এবং সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে পুরো সমস্যাটা তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তৈরি করেছে এবং এই সমস্যার সমাধান যদি করতে হয় তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে করতে হবে। বল এখন আইসিসির কোর্টে, তারা কি সিদ্ধান্ত দেয় সেই অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেট।
আইপিএল বিতর্কে 3 দিন নিশ্চুপ থাকার পর অবশেষে মুখ খুললেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই চ্যাম্পিয়ন বোলার ফেসবুকে নিজের ছবি পোস্ট করে সন্ধ্যায় লিখেছেন, দৃষ্টি মাঠে মন জয়ের দিকে। এদিকে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ায় ফিজকে নিয়ে নতুনভাবে উৎসাহ দেখাচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল, যেখানে পিএসএল এর অফিসিয়াল পেজে মুস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে, ব্যাটসম্যানদের সাবধানে খেলতে হবে। এইচপিএল পিএসএল 11-এ যোগ দিলেন মুস্তাফিজুর রহমান। 26 মার্চ শুরু হবে আইপিএল, সেদিনই শুরু হবে পিএসএলও। এই বার্তায় মুস্তাফিজকে পিএসএল এ খেলার আমন্ত্রণই জানানো হলো। এর আগে 6টি ফ্র্যাঞ্চাইজি দল খেললেও এবার প্রথমবার 8টি দল নিয়ে হবে পিএসএল টি20। এবার পিএসএল এ মুস্তাফিজের চাহিদা যে অনেক বেড়ে যাবে তা এই ঘোষণায় পরিষ্কার। এছাড়াও আইপিএল ও পিএসএল একই সময়ে হওয়ায় আইপিএল এর ভিড়ে পাকিস্তান সুপার লিগে দক্ষ বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই টি20-র অন্যতম সেরা বোলার মুস্তাফিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছে পিএসএল কর্তৃপক্ষ। এদিকে আইপিএলে মুস্তাফিজের চুক্তি বাতিলের ঘটনাকে পুরো ক্রিকেট বিশ্বের জন্যই লজ্জাজনক বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। পাকিস্তানি এই অলরাউন্ডার বলেছেন, বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আইসিসিকে এখন প্রমাণ করতে হবে তারা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড। কারসাজি করে এলপিজির দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে, যার সাথে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জড়িত বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। শিগগিরই বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান তিনি। এদিকে এলপিজি সিলিন্ডার ঘাটতি ও দাম বৃদ্ধির জন্য পরিবেশক, অপারেটর ও খুচরা বিক্রেতারা দায়ী করছেন একে অপরকে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দেশ জুড়ে তীব্র সংকট। তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির বাজারে চলছে অস্থিরতা। দ্বিগুণ দামেও সিলিন্ডার পাচ্ছেন না ভোক্তারা। 2-1 দিন আগেও 12 কেজির সিলিন্ডারের দাম ছিল 1800 টাকা, সেটির দাম এখন প্রায় 2500 টাকা। তবে সরকার নির্ধারিত দাম মাত্র 1306 টাকা, তারপরও মিলছে না এলপিজি। মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, বাজারে এলপিজি নিয়ে কারসাজি হচ্ছে, তবে বড় ধরনের সংকটের আশঙ্কা নেই বলে দাবি তার। আমদানি গত মাসের তুলনায় এই তুলনায় বেশি, সুতরাং সেই দিক থেকে এই ধরনের কোনো ঘাটতি হওয়ার কথা না। এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে। 6-7 দোকান ঘুরে সিলিন্ডার জোগাড় করতে পারছেন না ক্রেতারা। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ব্যবসায়িকভাবে বাড়তি মুনাফার অভিযোগ ক্রেতা ও খুচরা বিক্রেতাদের। সিলিন্ডার হচ্ছে 2500 টাকা করে বিক্রি করি, আপনার জন্য 2200 টাকা, হ্যাঁ 12 কেজি করে, যে আপনার জন্য 2200 টাকা। তা বললাম যে ভাই স্লিপ দেন, তাহলে এই রিসিপ্টটা দেন। কাজে ভাই রিসিপ্ট আমার কাছে তাহলে গ্যাস নেই। কেউ বলতেছে যে পরে আসবে, 2-1 দিন পরে হইব, ফোন করলে বলে আজকে না কালকে। আগে তো মনে করেন প্রতিদিন আমাদের কার্ড দিয়ে দিত সিলিন্ডার গ্যাস দেওয়ার জন্য, এখন আমরা ওদের কাছে যাইতে হয়, ঠিক আছে। আগে ওরা আমাদের কাছে আসতো, এখন ওদের কাছে গেলেও গ্যাস বলে নাই। কোম্পানিগুলো 1 মাসে 3 বার গ্যাসের দাম কমায় বাড়ায়, তাদেরকে কিছু বলে না, কিন্তু আমাদেরকে কেন ভোক্তা অধিকার মামলা করবে? মামলা করলে তাদেরকে করবে। তারা বিআরসি রেট বেঁধে দিছে মাসের 1 তারিখে, আপনি মাসে 3 বার রেট বাড়াইলেন, কার অনুমতি নিয়ে? সেটা করেন নাই। পাশাপাশি বিআরসি যে রেটটা ঘোষণা করে তার থেকে 10-20 টাকা বেশি দিয়ে আমরা কিনতে হয়। আমি বিআরসি ঘোষিত রেটে কিভাবে ভোক্তাকে প্রোডাক্টটা সেল করব? এলপিজি অপারেটরস অফ বাংলাদেশ লোআব জানিয়েছে, শীতকালে বৈশ্বিক চাহিদা বৃদ্ধি, জাহাজ সংকট ও আর্থিক জটিলতার কারণে ডিসেম্বরে আমদানি কমেছে, ফলে বাজারে চাপ তৈরি হয়েছে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে মানুষে মানুষে ভেদাভেদ কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের আইন কানুন হতে হবে মানুষের পক্ষে, যাতে কেউ নির্যাতিত না হয়। দুপুরে নয়াপল্টনে জাতীয়তাবাদী মোটরযান চালক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, বিএনপি এমন একটি সমাজ গড়তে চায় যেখানে সিএনজি উবার চালকরা হবেন সম্মানিত, রাষ্ট্রীয়ভাবে তাদের পেশাকে মূল্যায়ন করা হবে। একজন ট্যাক্সি চালক তার সমাজে
যেমন মূল্য রয়েছে, একজন এমপিরও সমাজের একই মূল্য রয়েছে, কেউ কম কেউ বেশি নেই। আমাদেরকে সেই সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেটি বারবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার 31 দফা কর্মসূচি, তার নানা কর্মসূচির মধ্যে সেই অঙ্গীকার ব্যক্ত করে। এই সমাজের মধ্যে কে ছোট কাজ করে, কে বড় কাজ করে, এই ব্যবধান থাকবে না। বেগম খালেদা জিয়ার জীবন, আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম থেকে শিক্ষা গ্রহণ করলেই বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। মঙ্গলবার রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া বিএনপি তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আবারও রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশে গণতন্ত্র ও নির্বাচিত সরকার ফিরিয়ে আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় সুরকার, গীতিকার ও জাসসের যুগ্ম আহ্বায়ক ইথুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী ও রিজিয়া পারভিন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপি নয়, গণতন্ত্রকামী সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে। ময়মনসিংহের ধোবাউড়া শোক র্যালি শেষে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিন্স বলেন, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, অসুস্থ শরীর, সীমাহীন নির্যাতন তাকে আদর্শচ্যুত ও জনগণ থেকে বিচ্যুত করতে পারেনি। আপোষ না করার রাজনীতির যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন তা ইতিহাসে বিরল। ক্ষমতার জন্য নয়, তিনি লড়েছেন মানুষের ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য। কক্সবাজারে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফা বাংলাদেশের বার্ষিক বিজনেস কনফারেন্স উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের হোটেল সি প্যালেস প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফা বাংলাদেশের চিফ মোতাওয়াল্লাই ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া। তিনি বলেন, হামদর্দ দীর্ঘদিন ধরে মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মানসম্মত স্বাস্থ্য ও শিক্ষা সেবা পৌঁছে দেয়া। সেবামূলক এই অভিযাত্রা ভবিষ্যতে অব্যাহত থাকবে। সে বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বাংলাদেশের সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন। এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বার্ষিক কনফারেন্সে আগত প্রতিনিধিরা র্যালিতে অংশ নেন। বাংলাদেশে ডিজিটাল অ্যাডভার্টাইজিং খাতের সক্ষমতা আরও উন্নত করতে অ্যাডভার্টাইজিং এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং আলিফের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। রাজধানীতে এক অনুষ্ঠানে এতে উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের সিনিয়র প্রতিনিধিরা। অ্যাডভার্টাইজিং এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সানাউল আরেফিন, সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন এবং যুগ্ম সম্পাদক এম এ মারুফ। আলিফের পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ডিরেক্টর এহসানুল হক, ইনকর্পোরেট আহসানুর রহমান। আলিফ বাংলাদেশ গুগল ও টিকটক সহ বিভিন্ন বৈশ্বিক ডিজিটাল প্ল্যাটফর্মের অথরাইজড কমার্শিয়াল পার্টনার হিসেবে কাজ করছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দেশের ডিজিটাল অ্যাডভার্টাইজিং ইকোসিস্টেমকে শক্তিশালী করার লক্ষ্যে স্ট্রাকচার ট্রেনিং, এথিক্যাল স্ট্যান্ডার্ড অনুসরণ, লিডারশিপ ডেভেলপমেন্ট ও স্থানীয় এজেন্সিগুলোর জন্য গ্লোবাল এক্সপোজার নিশ্চিত করা হবে। আইসিসি থেকে মেইলের জবাবের অপেক্ষায় বিসিবি। নিরাপত্তা ইস্যুতে বিসিসিআই এর নির্দেশনায় মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। তাই বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বিশ্বকাপের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিতে মেইল করে বোর্ড। শ্রীলঙ্কাতে খেলায় আগ্রহী বিসিবি। সর্বোচ্চ নিরাপত্তা দিলেও ভারতে গিয়ে না খেলতে অনড় বিসিবি, বলেছেন পরিচালক আসিফ আকবর। প্রয়োজনে ওয়াক ওভার দিবে বাংলাদেশ। এখন পর্যন্ত আমরা আইসিসির কোনো রিপ্লাই পাইনি অফিসিয়ালি, আর ভার্বাল কথা বলে লাভ নেই। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ইন্ডিয়ায় খেলতে যাব না আমাদের সিকিউরিটি রিজনে, কারণ এখানে আমাদের মিডিয়া, আমাদের সাপোর্টার্স, আমাদের অর্গানাইজার্স এবং তাদের ফ্যামিলি আছে।
বড় একজন প্লেয়ারের সিকিউরিটি এত সমস্যা হলে এত লোকের সিকিউরিটি কীভাবে দিব আমরা, আর ওখানে যদি কোনো স্যাবোটেজ হয়ে যায় সেটা দায়িত্ব কারা নেবে? তো আমরা আমার দর্শক, মিডিয়া এবং আমাদের অর্গানাইজার, প্লেয়ার্সদের তারপরে একটা চাপ থাকে যে আপনি সিকিউরিটি চিন্তায় প্লেয়াররা তো খেলবে ক্রিকেট, ওরা নিরাপত্তা নিয়ে ভাবলে খেলবে কীভাবে, তো সেটা আমাদের চিন্তায় রাখতে হবে মাথায়। তো সেই হিসাব করে আমরা আপাতত ভার্বাল আলাপ যেটা সেটা হচ্ছে আমরা নিশ্চয় মনে আছে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া খেলতে যায়নি এক সময়, তারা ওয়াক ওভার দিয়ে এসেছিল। তো আমরা ওইরকম কোনো অপ্রীতিকর ব্যবস্থা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আইসিসি একটা সলিউশনে আসুক এবং আমরা যেহেতু ভেন্যু শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া, আমরা তাহলে শ্রীলঙ্কায় ফেভার করতে চাচ্ছি আর কি। এটা তো আমরা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি যে আমরা যাচ্ছি না, আর এখন আর ওই রাস্তাটা আসলে খোলা নেই, কারণ হচ্ছে আমরা যেটা হয়েছে আমাদের মুস্তাফিজ ইস্যুতে এবং পরবর্তী যেই আমাদের প্লেয়ারদের নিরাপত্তা যেগুলো বললাম এতক্ষণ, সেগুলোর ইস্যুতে আসলে আমরা এখন পর্যন্ত নেগেটিভই আছি। ইন্ডিয়াতে খেলার জন্য আর শ্রীলঙ্কা খেলার জন্য আমরা প্রস্তুত আছি। তো সেক্ষেত্রে যে উদ্ভূত পরিস্থিতি হবে যদি আমাদের ইন্ডিয়াতে খেলতে, তাহলে হয়তো আমরা ওয়াক ওভারের দিকে যাব। সফলভাবে শেষ হয়েছে প্রথম সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্বের 85তম তারকা মিশরের ইয়াসিন শোডি এবং রানার্স আপ হয়েছেন বিশ্বের 95তম স্কোয়াশ তারকা মালয়েশিয়ার ডুলকান লি। মঙ্গলবার ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে জাঁকজমকপূর্ণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল শেষে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মিশর, বাহরাইন, কুয়েত, জাপান, মালয়েশিয়া, বেলজিয়াম, পাকিস্তান ও বাংলাদেশ সহ 9টি দেশের 24 জন পেশাদার স্কোয়াশ খেলোয়াড়ের অংশগ্রহণে 5 দিনব্যাপী প্রথম সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট দারুণভাবে শেষ হয়েছে। এ সময় সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম, এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের সহসভাপতি আদেল জাসেম আল গালিব, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মেজর ইমরোজ আহমদ ও মহাসচিব জুবায়দুর রহমান রানা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় টপ সিডেড বিশ্বের 70তম তারকা পাকিস্তানের আসিম খানকে ফাইনালে পরাজিত করেন মালয়েশিয়ার ডুলকান লি। বিকেএসপিতে মোহাম্মদ আমিনুল ইসলাম সেরা বাংলাদেশি খেলোয়াড়ের পুরস্কার লাভ করেছেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। যান্ত্রিক ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট গণনা স্থগিত, ভিপি ও GS প্রার্থীদের সাথে প্রশাসনের বৈঠক চলছে। তারেক রহমানের সাথে মাইকেল মিলারের বৈঠক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ EU এর, সহযোগিতার আশ্বাস। হাদি হত্যায় পলাতক আসামি ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি, নির্দেশদাতা যুবলীগ নেতা বাপ্পি। প্রশাসন ও গোয়েন্দা সংস্থার লোকেরা কেবলা বানিয়ে ফেলেছে একটি পার্টি অফিসকে, অভিযোগ এনসিপির। ইসি কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান কমিশনার সানাউল্লাহর। মুস্তাফিজ ইস্যুতে দুদেশের টানাপোড়েনের প্রভাব পড়বে না অর্থনীতিতে, আশা উপদেষ্টাদের। নিজেদের ফাঁদে ভারত, বিকল্প ভেন্যু বাংলাদেশের জন্য সমাধান, অভিমত বিশ্লেষকদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।